স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে যোগ দেবেন মুজিব জন্ম শতবর্ষের তৃতীয় দিনের অনুষ্ঠানে। সুনামগঞ্জের শাল্লায় আতঙ্কে বাড়ি ছাড়ছেন অনেকে। হামলার ঘটনায় 2 মামলা, 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হঠাৎ করোনা সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালে। বেশিরভাগ আইসিইউ ও সাধারণ বেড ভর্তি। একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী 2 মাসের মধ্যে অনেক কেন্দ্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি। এবং ডানেডিনে প্রথম ওয়ানডেতে কাল নিউজিল্যান্ড বাংলাদেশ মুখোমুখি। কিউদের মাঠে প্রথম জয়ের খোঁজে তামিমের আস্থা পেস আক্রমণে। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। বিকেলে জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে সকাল 9:45 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সেখানে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাজাপাকসেকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। 21 বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি 3 বাহিনীর সুসজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দর থেকে মাহিন্দা রাজাপাকসে সরাসরি যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বিকেলে জাতীয় প্যারেড স্কোয়ারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত তৃতীয় দিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বক্তব্য রাখবেন সম্মানিত অতিথি হিসেবে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। 2 দেশের মধ্যে স্বাক্ষর হতে পারে 5টি সমঝোতা স্মারক। এছাড়া শনিবার সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন মাহিন্দা রাজাপাকসে। 2 দিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যতকাল রবে পদ্মা যমুনা শিরোনামে আজ রয়েছে মুজিব জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালার তৃতীয় দিনের আয়োজন। জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠান বিকাল 4:30টায় শুরু হবে। সন্ধ্যা 6টায় আধা ঘন্টা বিরতি দিয়ে অনুষ্ঠান শেষ হবে রাত 8টায়। প্রথম পর্বে আলোচনা এবং দ্বিতীয় পর্বে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। 2 দেশের প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকছে শ্রীলঙ্কার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা। এছাড়া থাকছে মুজিব চিরন্তন প্রতিবাদের উপরে টাইটেল অ্যানিমেশন ভিডিও, যতকাল রবে পদ্মা যমুনা থিমের উপরে অ্যানিমেশন ভিডিও, আবৃত্তি, লোকসঙ্গীত ও সঙ্গীতানুষ্ঠান। সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় 22 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় শাল্লা থানায় 2টি মামলা হয়। এদিকে প্রাণে বেঁচে গেলেও হামলা আতঙ্কে বাড়ি ছেড়েছেন স্থানীয় অনেকে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুনামগঞ্জের সাধারণ মানুষ। শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক পরিবারের অসহায়ত্ব এখন চরমে। বুধবারের নৃশংস হামলায় তছনছ সাজানো সংসার, বসতঘর, আসবাবপত্র সহ মালামাল চুরমার করে দিয়েছে হামলাকারীরা। বিধ্বস্ত ঘরবাড়ি কিভাবে কাটবে আগামী দিন, উত্তর জানা নেই কারো। হামলার দিন পুরুষেরা বাড়ি না থাকলেও ছিলেন নারীরা। সেদিনের বর্বর এই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও এখনো প্রতি মুহূর্ত কাটছে আতঙ্ক আর উদ্বেগে।
এবার আমার গরম হামাইয়া ডেগে লুয়ারা সব উস্তাইয়া ফেলাইছে। আমার যা মালপত্র আছে সমস্ত নিয়ে গেছে, কাপড় চোপড় কিছু রাখছে না। আমাদের যে মন্দিরগুলো আসলো সেই মন্দিরগুলা দেবতাগুলো আসলো এগুলা ভাঙিয়ে ফেলাইয়া ঠাকুরের যে থাল বাসন আসলো এগুলো নিয়ে গেছে এবং পাথরের মূর্তি আসলো এগুলাও পর্যন্ত নিয়ে গেছে। এদিকে আবারও হামলা আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেকেই। সর্বস্ব হারিয়ে সামান্য ত্রাণ সহায়তায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী এসব পরিবারগুলো। আমরা তারার ভয়ে আলিকে তো গিয়া ফলাইছি। তারপরে আমরা যে দাও আছি না, একটু পেঁয়াজ কাটবার দাও নাই, থালা বাসন যেম যে হারছে উড়াইয়া ফেলাইছে। আমার কষ্ট লাগছে, আমার বাচ্চা দুধটা যেন করতে বলছে একটা এখানে আনগুমার জায়গায় একটা ডিব্বা হওয়া যায় না, গুঙ্গের যাওয়ার লাগে ডিব্বাটার লাগে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাতনামা 1 থেকে 1,500 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া 80 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করে মামলা করেন স্থানীয় এক ব্যক্তি। সাথে সাথে এখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে, আমরা মামলা নিয়েছি, গতকালকে আসামি গ্রেপ্তার করা হয়েছে। যে সকল লোকজন এই ঘটনার সাথে জড়িত আছে, এই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, এই একজনকেও ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে নোয়াগাঁও গ্রামে ও আশপাশের এলাকায় বিপুল র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এই ঘটনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন সে বিষয়ে। দেখুন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সিলেট রেঞ্জের ডিআইজি এবং বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং সুনামগঞ্জের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো আসলে সিলেট রেঞ্জের যে সিলেট রেঞ্জের পুলিশের কমিশনার মফিজউদ্দিন আহমদ তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের কাউকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এবং যে যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়ে এসেছেন। তো এই ঘটনার পরপর কিন্তু আসলে এই গ্রামে আতঙ্কিত ছিল পুরুষরা, কিন্তু এখন গতকালকে র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসার পর কিন্তু এখন কিছুটা আতঙ্ক তাদের মধ্যে কেটে গেছে। তারপরও কিন্তু যারা এই ঘটনার দিন যে নারীর সদস্যরা বাড়িতে ছিল তাদের চোখে মুখে কিন্তু এখনো সেই ঘটনার বিভৎসতা এখনো বেশি ওঠে। আর এই ঘটনার পরে বাড়ি ছেড়েছেন, তো মামলা হওয়ার পরে বা গ্রেপ্তারের পরে তারা কি ফিরে আসবেন কিনা, এ বিষয়ে প্রশাসন তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করছে কিনা? দেখুন, ইতিমধ্যেই কিন্তু পুলিশ সুপার মিজানুর রহমান যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু ওই গ্রামে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যার ফলে কিন্তু ওই গ্রামের মানুষ এখন অনেকটাই আশ্বস্ত হয়েছে এবং গ্রামে ফিরতে শুরু করেছে। তো সার্বিকভাবে বলা যায়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি মানববন্ধন সমাবেশ হচ্ছে এবং আজকেও জেলা উদীচীর একটা সমাবেশ অনুষ্ঠিত হবে। তো সার্বিকভাবে বলা যায় দোষীদের দ্রুত গ্রেফতার করা হলেই এই গ্রামের মধ্যে আবারও শান্তি ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সাল্লার সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াপাড়া গ্রামে সংখ্যালঘুদের উপরে হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। বেলা 11টায় মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা 11:30টার দিকে জাতীয় হিন্দু মহাজোট ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে নাটোর প্রেস ক্লাবের সামনে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জড়িতদের দ্রুত গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরা ও নেত্রকোনায়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় এজন্য সরকারের কাছে দাবি জানানো হয়। হঠাৎ করোনা সংক্রমণ বাড়ায় রোগীর চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। 72% আইসিইউ বেড ও 57% সাধারণ শয্যা ইতোমধ্যেই ভর্তি হয়ে গেছে। সংক্রমণের এ ধারা অব্যাহত থাকলে হাসপাতালগুলো অচিরেই শয্যা সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পুরো ফেব্রুয়ারিতে আক্রান্তের সংখ্যা যেখানে 10,634 জন, সেখানে মার্চের প্রথম 18 দিনেই তা প্রায় দ্বিগুণ। ফেব্রুয়ারিতে করোনায় মারা গেছেন 271 জন, মার্চে প্রথম 18 দিনেই মারা গেছেন 216 জন। 28 ফেব্রুয়ারি থেকে 18 দিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে এখন 12%-এরও উপরে। রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে করোনা রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 19 হাসপাতালে
সাধারণ শয্যা রয়েছে ৩,২২৫টি, যার মধ্যে রোগী ভর্তি আছেন 1,809টিতে। আর 281টি আইসিইউ শয্যার মধ্যে খালি আছে মাত্র 80টি। গত এক সপ্তাহ থেকে আমাদের কোনো আইসিইউ বেড আমরা খালি পাচ্ছি না এবং খালি থাকছে না। তার মানে হচ্ছে কি সংক্রমণ যেরকম বাড়তেছে সেরকম রোগী ভর্তির হারও বেড়ে যাচ্ছে। সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে বা যদি নতুন আরও কোনো হাসপাতাল করা যায় সেগুলিতে ক্রিটিক্যাল কেয়ার এনরিচড কোভিড সেন্টার করতে হবে। আরটিপিসিআরও থাকতে হবে, ক্রিটিক্যাল কেয়ারের বেডও থাকতে হবে। আবার যে পেশেন্টগুলি পোস্ট কোভিড ইলনেসে ভুগছে তাদের জন্য সেট আপ থাকতে হবে। হঠাৎ করেই করোনা সংক্রমণ কেন বাড়ল তা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই ঊর্ধ্বগতি যদি অব্যাহত থাকে তাহলে সেখানে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাব। কাজেই আইসিইউ সমাধান নয়, এইচডিইউ সমাধান নয়। সমাধান হচ্ছে ডিজিজ ট্রান্সমিশনকে আটকে দেওয়া। জেলা প্রশাসন এবং অন্যান্য সহযোগী সংস্থা যারা আছেন তারা যদি নজরদারিটি একটু বাড়ান, স্বচ্ছন্দের জায়গাটিতে যেখানে আমরা ছিলাম সেই জায়গাটিতে আমরা আবার ফিরে যেতে পারি। ভ্যাকসিন আসার কারণে স্বাস্থ্যবিধি মানতে অনীহা তৈরি হয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, টিকার দ্বিতীয় ডোজ নেবার আগে কেউই নিরাপদ নন। নতুন ভেরিয়েন্ট যদি আসে সেটা বাচ্চারাও এফেক্টেড, সুতরাং এটা শঙ্কার ব্যাপার তো অবশ্যই। সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের বেলাও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যারা তরুণ সমাজ তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিতে সারা দেশে বাড়ানো হচ্ছে সচেতনতা কার্যক্রম। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মানার প্রতি মানুষের অনীহা বেড়েই চলেছে। করোনা সংক্রমণ বাড়লেও রাজধানীর মার্কেটগুলোতেও বেড়েছে মানুষের ভিড়। ক্রেতা বিক্রেতার অধিকাংশই পরছেন না মাস্ক, মানছেন না শারীরিক দূরত্ব। একই অবস্থা রাজধানীর কাঁচা বাজারগুলোতে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজধানীর নিউ মার্কেট প্রবেশপথে স্যানিটাইজ করার সেই টানেলটি উধাও। করোনা সংক্রমণ বাড়লেও অধিকাংশের মাঝেই সচেতনতার বালাই নেই। ক্রেতা বিক্রেতাদের অধিকাংশই মাস্ক ব্যবহার করছেন না। অনেকে মাস্ক পরলেও রেখেছেন থুতনির নিচে। মাল হাতে নিয়ে বিক্রি করি, কষ্ট হয় অনেক। ইনশাআল্লাহ চেষ্টা করবো সচেতন হওয়া। আমার আছে ওই জায়গায় ভুল হয়েছে, দেখতে আছি। ভুল হয়েছে তো পড়া উচিত না? হ্যাঁ, পরি পরিশ্রমের কাজ করি তো এটা দিলে আর কি দম বন্ধ হয়ে আসে। একই পরিস্থিতি রাজধানীর কাঁচা বাজারগুলোতেও। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অনীহা অধিকাংশের মধ্যে। মাস্ক কেন পরছেন না জানতে চাইলে এক একজন দেন এক এক রকম অজুহাত। ঠিক আছে, দোকানে বসে পরি নেই, কাস্টমার আমরা দেখবো না, বুঝছিলাম সেটা আমরা নিচে নামলে আমরা ব্যবহার করি। নিজেদের সচেতন বেশি হতে হবে যাতে করে আমি নিজে ভালো থাকি এবং পাশের লোকটাও ভালো থাকে। জরিমানা তখন কিছুটা বাড়ছিল, সতর্ক হয়েছিল, কিন্তু এখন মানুষের ভয় আতঙ্ক কাটিয়ে গেছে। টিকা আসার পর স্বাস্থ্যবিধিতে মানুষের অনীহা বাড়ছে মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। সরকারকে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে, আগের মতো ভ্রাম্যমাণ আদালত চালু করতে হবে এবং সবাইকে মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। অন্যথায় আমাদের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এরই মধ্যে সারা দেশের জেলা প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে করোনার সার্বিক অবস্থান এখন কেমন দেখছেন এবং সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটি কতটা কার্যকর হচ্ছে? গত 24 ঘন্টার হিসেব যদি আমি বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা হয়েছে 2164টি এবং এর মধ্যে 183 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এটি যদি শতকরা হিসেব হয় তাহলে সেটি 8.45%। এবং এই 183 জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে হচ্ছে 159 জন এবং বিভিন্ন উপজেলায় বাকি 24 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মহানগরে অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় এই সংক্রমণের হার ঠিক কত দ্রুত বাড়ছে। আমরা এখন যে এলাকাটিতে আছি আসলে এখন দুপুরের সময় মানুষের আনাগোনা একটু কম, কিন্তু এরপরও আমরা যেটি দেখছি যে এখানে একজন মানুষের মুখে কিন্তু এখন মাস্ক নেই। অর্থাৎ
প্রায় সকলে এই করোনার বিষয়টিকে ঘিরে এক ধরনের তাদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে যে মাস্ক ব্যবহার করার দরকার নেই, অর্থাৎ একটি খামখেয়ালিপনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি। এবং এটিকে ঘিরে আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে 6টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তো ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে শুরুতে তারা জনসাধারণকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছেন এবং এর পরে আসলে আস্তে আস্তে তারা একটু কঠোর হয়ে অর্থাৎ জরিমানা বা এই ধরনের কোনো বিষয়গুলোর দিকে যাবেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে চট্টগ্রামে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন, আমরা গত 2 সপ্তাহ আগেও যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন হাসপাতালগুলোতে বিশেষ করে আইসিইউর ক্ষেত্রে যে সংকট সেটি ছিল না, কিন্তু এখন আবার চট্টগ্রামে কিন্তু বিভিন্ন হাসপাতালগুলোর আইসিইউ সংকট তৈরি হয়েছে। অর্থাৎ আইসিইউতে নিবিড় পরিচর্যার জন্য রোগীদেরকে ক্ষেত্র বিশেষে লাইন ধরে অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আইসিইউ সেবা পেতে হচ্ছে। তো এই বিষয়টি এক ধরনের আতঙ্ক তৈরি করেছে এবং যারা এখানে করোনা আক্রান্ত এখন হচ্ছেন তাদের মধ্যেও কিন্তু অনেকেই চিকিৎসার বিষয়টি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তাদের মধ্যে তৈরি হয়েছে। এর প্রেক্ষাপটে আমরা জেলা সিভিল সার্জন এবং যারা চট্টগ্রাম বিভাগীয় যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মাস্ক এই ব্যবহারের বিষয়টি এবং যে এর আগে করোনার শুরুতে যে সাধারণ মানুষ যে হাত ধোয়ার বিষয়টি নিয়ে এক ধরনের সচেতন ছিল সেই জায়গাটিতে ফেরত আসতে হবে, নতুবা কিন্তু এভাবে অর্থাৎ এই আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে সুস্থ হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু সামাল দেওয়া সম্ভব হবে না বলেই তারা বলছেন। তো এখন সাধারণ মানুষের এই সচেতনতা তৈরির বিষয়টি আসলে কতটা, যেহেতু প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আবার মাঠে নামা হচ্ছে, সেটি একটু অপেক্ষা করতে হবে এবং টিকার যে পরবর্তী ডোজ সেটির জন্য অপেক্ষা করতে হচ্ছে। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল। দেশের প্রধান পর্যটন নগরী শহর কক্সবাজারে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ, তবে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। এতে করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে। পর্যটক সহ সবাইকে সচেতন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে শাস্তির বিধান রেখে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় ভিড় থাকছে সমুদ্র সৈকতে। যে যার যার মতো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, আনন্দে মেতেছে সমুদ্রের লোনা জলে। কিন্তু করোনাকালে এমন ভ্রমণ স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কারণে কক্সবাজারে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো লাখো লোক আসছে এবং যাচ্ছে। তো যারা আসছে যাচ্ছে তাদের মাধ্যমেও করোনা সংক্রমণ হওয়ার একটা সম্ভাব্য কারণ হইতে পারে। এদিকে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বেশ অনীহা দেখা গেছে। অলরেডি পরে আসছি, এখন শুধু 10টা মিনিটের জন্য আসছি, জাস্ট একটা ডুব দিয়ে চলে যাবো। সমুদ্রে নামার পরে খুলে ফেলছিলাম আর কি। সৈকত এলাকায় পর্যটকদের সচেতনতা বাড়াতে কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। নিয়ম না মানলেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক ছাড়া কেউ বিচে প্রবেশ করতে না পারে, স্বাস্থ্যবিধি মেনে চলে, এটা আমরা সবসময় আশা করি মনিটরিং করব, আমরা তত্ত্বাবধানে থাকবো। যারা আছে তাদের সতর্কতা আছি, না বললে আবার মোবাইল কোডের মাধ্যমে অনেককে জরিমানাও করতেছি, যাতে সবাই সচেতন হোক। 15 মার্চ পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 6111 জন। এর মধ্যে রোহিঙ্গা 439 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। রোজার আগেই বাড়ছে নিত্যপণ্যের দাম, তদারকি না থাকা ও পরিকল্পিত দাম বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। অমর একুশে গ্রন্থমেলায় প্রথম ছুটির দিন আসছেন দর্শনার্থীরা, অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। সকালে শহীদ মিনারে তার মরদেহ নেওয়ার পরে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এরপরে ঢাকায় 2 দফা নামাজের জানাজা শেষে মওদুদ আহমেদের মরদেহ নেওয়া হয় তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। সেখানে আরও 3 জায়গায় জানাজা শেষে সন্ধ্যায় দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
জাতীয় পতাকায় মোড়ানো কফিনে মওদুদ আহমদকে শুক্রবার সকাল ৯টায় নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে মরদেহে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। শেষ শ্রদ্ধা জানাতে এসে মওদুদ আহমদের নানা স্মৃতি তুলে ধরেন তার স্বজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। আমি রাজনীতির মূল্যায়ন আমি আপনারা করি বা সাধারণ মানুষ করি। উনি অনেক পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, ইতিহাসে তার বিচার। তার কর্মময় জীবন আমার মুক্তিযুদ্ধ মনে পড়ছে কিভাবে তিনজন ব্যক্তি প্রবাসী সরকারকে সার্বিকভাবে দিচ্ছে। প্রতি সময় তার কথা আমাকে ইমপ্রেস করেছে। হি ওয়াজ এ লার্নেড ম্যান, কথা সুন্দর বলতেন, মানে আপনি তার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবেন, আমি এটা মনে করি। সমালোচনা যারা করছেন সেটা তো আরেকটা দিক। শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ব্যারিস্টার মওদুদ আহমদের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। মরদেহ দেশে আনার পর সেখানে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। তার লেখার ভিতর থেকে তিনি ইতিহাসের অনেক সত্য, অনেক বাস্তবতা তিনি লিখে গেছেন। আইনজীবী হিসাবে, লেখক হিসাবে, সিনিয়র সিটিজেন হিসাবে বাংলাদেশের মানুষের কাছে তার পরিচিতিটা, তার জায়গাটা আরও অনেক দিন থাকবে। এরপর মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে জানাজায় অংশ নেন দলের মহাসচিব সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নামাজে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় দলের পক্ষ থেকে। গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৮১ বছর বয়সে মারা যান মওদুদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে আনা হয় বর্ষিয়ান এ রাজনীতিকের মরদেহ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী ২ মাসের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়ার মাঝেই আজ অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় অনেক কেন্দ্রে মানা হয়নি স্বাস্থ্যবিধি। তবে পিএসসি চেয়ারম্যান বলছেন পরীক্ষা ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে, ভবিষ্যতে আরও সতর্ক থাকা হবে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ৪১তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। দেশের ৮ বিভাগীয় শহরের মোট ৩৫১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে হাইকোর্টের নির্দেশনা থাকলেও অনেক পরীক্ষার কেন্দ্রেই প্রবেশ এবং বের হওয়ার সময় মানা হয়নি স্বাস্থ্যবিধি। অনেক কেন্দ্রে তাপমাত্রা মাপার যন্ত্র থাকলেও সেটি ব্যবহার হয়নি, মানা হয়নি সামাজিক দূরত্ব। একটু গিয়ে গ্যাপ রাখলে ভালো হতো, যেহেতু করোনা সিচুয়েশন অনেক মারাত্মক এখন। এই যে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং কোথায়? আমাদের জন্য তো এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো ব্যবস্থা নেই। তবে বেশিরভাগ পরীক্ষার্থী জানালেন পরীক্ষা হওয়ায় খুশি তারা। এই করোনার ভিতরে যে সময় পরীক্ষাটা হচ্ছে এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ, কারণ অনেক সময় হয়ে গেছে পরীক্ষাটার জন্য। হ্যাঁ, সন্তুষ্ট। যা পরিস্থিতি দেখছি, পরিস্থিতি ভালো লাগছে। পিএসসি চেয়ারম্যান বলছেন সব কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগামীতে আরও সতর্ক থাকা হবে। আর পরীক্ষার ফল প্রকাশ হবে ২ মাসের মধ্যেই। আমাদের কোনো জায়গায় এরকম হতে পারে, আমাদের সামাজিক অবস্থান, মানুষের মানসিক অবস্থান, তাদের সচেতনতা, এগুলো সব কিছু বিবেচনা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে। তো সেখান থেকে আমরা শিখছি, যেখানে যেখানে আমরা যেই অসুবিধায় পড়ছি অথবা যেখানে সংশোধন করা প্রয়োজন সেভাবে আমরা সংশোধন করছি। ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয়া হয় ২০১৯ সালের নভেম্বরে, কিন্তু করোনা পরিস্থিতিতে গত বছর পরীক্ষা হয়নি। সংক্রমণ কমার পর পিএসসি ১৯শে মার্চ পরীক্ষার দিন ধার্য করে। এই বিসিএস এ নিয়োগ দেয়া হবে মোট ২,১৬৬ জন ক্যাডার কর্মকর্তা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। ক্রেতাদের অভিযোগ, তদারকি না থাকায় রোজার আগে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে চিনির দাম বাড়তি থাকলেও বাজারে কিছুটা কমেছে মুরগির দাম। গত কয়েক বছরে দেখা গেছে বাজারে নিত্যপণ্যের দাম রমজানের ২-১ মাস আগেই বেড়ে যায়। এবারও দেখা যাচ্ছে একই প্রবণতা।
রোজার আগেই প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। এ সপ্তাহে বাড়ল মাংসের দাম। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকায়, আর খাঁটি দেশি গরু দাবি করে বিক্রি হচ্ছে 600 টাকায়। এক সপ্তাহ আগে যার দাম ছিল 550 থেকে 580 টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। দাম বাড়তে থাকায় হতাশ ক্রেতারা। আমরা ভোক্তা যারা এরা এক প্রকার অবহেলিত, তাদের কাছে জিম্মি, ওরা যা বলে তাই আমাদের করতে হয়। আমরা তো পারি না এককভাবে প্রতিবাদ করতে। সরকার একটা নীতিমালা থাকলে, চার্ট থাকলে আমরা ওইটা দেখে বাজার করতে পারতাম আর কি। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সয়াবিন তেলের দামও বাড়তি কয়েক মাস ধরে। 5 লিটারের বোতলজাত সয়াবিন কিনতে হচ্ছে ব্র্যান্ড ভেদে 600 থেকে 650 টাকায়, আর চিনির দামও বেড়েছে কেজিতে 2 টাকা। সরকারের নজরদারি ওনারা আসলে মাঝে মাঝে কিছু সময় আছে যে তারা এটা দেখাশোনা করে, কিন্তু এখন তেমন এই করোনা পরিস্থিতিতে তারা তেমন নজরদারি দিতেছে না। তবে মধ্যবিত্তের খাবার মেনুতে প্রোটিনের মূল উৎস মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে সোনালী মুরগি 350 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা 330 টাকা। আর ব্রয়লার পাওয়া যাচ্ছে 150 থেকে 155 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। ছুটির দিনে মেলা শুরু হয়েছে 11টায়, চলবে রাত 8:30 পর্যন্ত। মেলায় আসা বইপ্রেমীদের স্বাস্থ্যবিধি মেনে ঢোকার অনুরোধ করা হলেও মানছেন না অনেকে। অনেক দর্শনার্থীর মুখে নেই মাস্ক। মেলায় বিভিন্ন স্টল ঘুরে বই দেখছেন দর্শনার্থীরা, তবে বিক্রি এখনও কম বলছেন বিক্রেতারা। ধীরে ধীরে জমে ওঠার আশা তাদের। এবার মেলার পরিধি প্রায় দ্বিগুণ করা হয়েছে। 15 লাখ বর্গফুট আয়তনে বিস্তৃত এই আয়োজন। বৃষ্টি হলে বইপ্রেমীদের আশ্রয় দিতে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে 4টি শেড। প্রথমবারের মতো রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনেও করা হয়েছে একটি নতুন গেট। মেলার সব প্রবেশপথেই রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এবারে মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। ছুটির দিন বাদে প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। আজ ছুটির দিনে বেলা 11টায় শুরু হয়ে শেষ হবে রাত 8:30টায়। হয়েছে, আমরা আশা করছি মানুষের সাড়া পাওয়া যাবে। আর সামনে এখন তো স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, আর সামনে 26শে মার্চ। আশা করি আমাদের মেলা ভালোই হবে। বই মেলা তো সবসময় আমাদের বাচ্চাদের জন্য একটা আনন্দের জিনিস ছিল। বই ফেব্রুয়ারিতে হয়নি, লেট করে হয়েছে। এবার এটা করোনার মধ্যে হয়েছে, ঠিক আছে, সিকিউরিটির মধ্যে নিতে হবে, কিন্তু আমরা অনেক এনজয় করছি জায়গাটা। পরিবেশ খুবই ভালো, স্টলগুলি দূরে দূরে আছে, স্বাস্থ্যবিধি মানার যে একটা ব্যবস্থা খুব সুন্দর, এবং সরাই ছিটিয়ে করাতে আমি বেশ ভালো মনে করছি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজ তো ছুটির দিন, তার উপর এখন দুপুরবেলা লোক সমাগম কেমন দেখছেন এই মুহূর্তে? আর সাধারণ মানুষ যারা বইমেলায় আসছে, স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলছে তারা? জি, আজকে তো ছুটির দিন, স্বভাবতই সকাল থেকে আমরা দর্শনার্থী আর পাঠকদের অনেকটাই উপস্থিতি দেখেছি মেলায়। তবে এখন কিন্তু বিরতি চলছে 1টা থেকে 3টা পর্যন্ত। তারপরও কিন্তু আপনাকে যদি আমি একটু দেখাই, দর্শনার্থী আর পাঠকদের আনাগোনা কিন্তু থেমে নেই, এখনও অনেকে আসছেন। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে মেলার শুরুর দিকে যেটি হয়, পাঠকের চেয়ে আসলে দর্শনার্থীদের আগমন বেশি ঘটে, সবাই আসলে বই দেখেন। তবে এবার আমি দেখলাম যে দ্বিতীয় দিনে যারাই আসছেন তারাই কিন্তু বই কিনছেন। অনেকের সাথে কথা বলেছি, সবাই বলছেন যে আসলে ভিড় এড়াতে প্রথম দিকে এসেই তারা বই কিনে নিচ্ছেন এবং তাই তারা আসছেন। আর স্বাস্থ্যবিধি মানার বিষয়টি যদি বলি, বেশিরভাগ মানুষের মুখে আমি মাস্ক দেখেছি, তবে অল্প সংখ্যক মানুষ আসলে মাস্ক পরেননি। অর্থাৎ সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক আছে যে বইমেলায় সবাই আসতেও চান, কিন্তু একটা আতঙ্ক কাজ করছে যে ভিড় এড়িয়ে কিভাবে তারা মেলাটি উপভোগ করতে পারেন। সবকিছু মিলিয়ে মেলার দ্বিতীয় দিনে কিন্তু আমি পাঠক আর দর্শনার্থীর সমাগম কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। আমি তো আরেকটি বিষয় জানাবেন, এবার ছুটির দিনে আমরা সাধারণত জানি যে শুক্র শনিবার শিশু প্রহর এই ব্যবস্থাটা রাখা হয়, এবার সেটি নাই। অভিভাবকরা কি বলছেন এই বিষয়ে? না, অভিভাবকরা এটি নিয়ে আসলে কোনো আপত্তি জানাননি। তারা বলেছেন যে আসলে এটি ঠিকই হয়েছে, কারণ শিশু প্রহর হলে আসলে অনেক শিশুর আগমন ঘটতো মেলায়, সেটি আসলে তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তারপরেও যে শিশুরা একদম আসেনি তা কিন্তু না, 2-1 অভিভাবকের সাথে তাদের শিশুরা এসছেন, তারাও এসে শিশুতোষ বইগুলো কিনছেন। তো সবকিছু মিলিয়ে এবার তো মেলার কলেবর অনেক বাড়ানো হয়েছে, তাই পাঠক আর দর্শনার্থীর উপস্থিতি যদি অনেক বেশিও হয় সেটিও আসলে চোখে পড়বার মতো হওয়ার কথা না। তারপরেও শেষ সময়ের ভিড় ভাট্টা এড়াতেই কিন্তু মানুষ শুরুর দিকেই বই কিনে ফেলছেন। তো এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। বইমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।
গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক নারী পোশাক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার 6 দিন পর নির্যাতিতা নারী কালিয়াকৈর থানায় মামলা করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবাহ এলাকায় বাস করেন পোশাক শ্রমিক আয়েশা আক্তার। জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশীর সাথে। এর জেরে গত 12 মার্চ আয়েশাকে গাছের সাথে বেঁধে মারধর করে কয়েকজন প্রতিবেশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার কয়েকটি ছবি প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বাড়ির মধ্যে ধরে পিঠা নিয়ে গেছে, নিয়ে যেমন না দিয়ে বান্ধে 5-6 যেমন না দিয়ে বান্ধে গাছের সাথে আটকা রাখিছে। তারা 10-12 জনে যে মারছে, খুব মারছে, রক্ত পড়তেছে। আমরা যাই দেখলাম, যাওয়ার পরে বললাম কি নিয়ে, পরে বললো যে রাস্তা টুকা নিয়ে। ঘটনার 6 দিন পর কালিয়াকৈর থানায় 5 জনকে আসামি করে মামলা করেন আয়েশা। নির্যাতনকারীরা মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ তার। দরিপনা করছে হলো 4000 টাকা করে, 2000 টাকা আমার হাতে ধরাই দিছে মেম্বারে, আর 2000 টাকা বাদির কাছে দিছি। পরে আমি 2000 টাকা ঘুরে এলিয়ে যা মেম্বারের হাতে দিছি। দেওয়ার পর দিয়ে মনে করেন যে মেম্বারে আবার রাত এই মামলা তোলার লাগে আরেকজনে বলে থেকে গেছে যে মামলা উঠায় এলিয়ে আসাও। মামলার মূল আসামি শিলা আক্তারকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুতই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে জানালো পুলিশ। যে মূল আসামি যে মারধর করেছে সেই মহিলার নাম শিলা অ্যারেস্ট আছে, আরও 4-5 জন তার সাথে ছিল। এদের নামে আসামি মামলা রেকর্ড হয়েছে, বাকিগুলো ধরার জন্য তৎপর আছে আর কি। গত মাসে একই উপজেলা সিরাজপুরে পাওনা টাকার জন্য মা মেয়েকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এই ঘটনায় পুলিশ 3 আসামিকে গ্রেপ্তার করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা হচ্ছেন বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া সংবাদে আরও যা থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। রাজধানী সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। ভোররাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কে উপজেলার দারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় শাহজাদপুরের দিকে আসছিল যাত্রীবাহী অটোরিকশাটি। দারিয়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালকসহ 2 যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়। ট্রাকটিকে আটক করা হলেও পালিয়ে যায় এর চালক। রাজধানীতে একটি বাড়ির মালিক হতে গিয়ে অনেকেই ঢেলে দেন জীবনের সবটা সঞ্চয়। কিন্তু বৈধ কোনো আয় না থাকলেও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অনেক গুরুমা রাজধানীতে একাধিক বাড়ির মালিক হয়ে গেছেন। যাতায়াতের জন্য ব্যবহার করছেন সব বিলাসবহুল গাড়ি। মিরপুর 13 নম্বরের এই বাড়িটির মালিক আনুরি। লোকে তাকে আনুরি হিজরা নামে চেনে। মিরপুর 10, 11 ও 12 নম্বর সহ বেশ কিছু এলাকার তৃতীয় লিঙ্গের মানুষের গুরুমা তিনি। শুরুতে সংসদ ভবনের সামনে বাদাম বিক্রি করলেও এখন রাজধানীতে 4 কাঠা জমির ওপর একটি বাড়ির মালিক আনুরি। হিজলা বাড়ি করে কয়, ওদের জন্য ওদের নিজস্ব বাড়ি। এই বাড়িটা আনুরি হিজলা আনুরি আছে না সর্দার, এই তার বাড়ি। এখানে আমি দেখছি পরে বছর 3-4 করছে বাড়ি। তবে আশুলিয়ার গুরুমা আব্দুলের এই অট্টালিকার সাথে কোনো তুলনাই হয় না আনুরির বাড়ি। আশুলিয়ার বাগমারির এই বাড়ির পাশেই রয়েছে আব্দুলের আরেকটি 5তলা ভবন। সাভারের ধামরায় রয়েছে ইটভাটা। এছাড়া বিলাসবহুল গাড়ি কেনার জন্য শিষ্যদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ রয়েছে আব্দুলের বিরুদ্ধে। সে বলছে আমি একটা ভালো গাড়ি কিনবো, সবার মধ্যে চলবো, তোরা আমার 3000 4000 শিষ্য আসোস, নাতিন আসোস, পুতি আসোস, যারা ছোট মানে তাও 1 লাখ 2 লাখ দিতে হবে, আর যারা শিষ্য তারা 4 কিংবা 5-এর মধ্যে দিতেই হবে। রাজধানীতে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের বেশিরভাগ গুরুমায়েরই নিজস্ব বাড়ির সন্ধান পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিম, যদিও তাদের কোনো বৈধ উপার্জন নেই। মানে আমার মামাতো ভাই একাশি মানে কতটুকু ওই 500 স্কোয়ার ফিট জায়গা কিনছে। কাগজপত্র আছে, কাগজপত্র পলি ইসলাম ওনার নামে আছে। কোসিয়াপা এখানে বাড়ি করছে প্রায় 10-15 বছর যাবত, জায়গা কিনে বাড়ি করছে। মিরপুরের এই বাড়িটি ভাড়া নিয়ে পোশাক কারখানা চালান গুরুমা রাকিব। রয়েছে 3টি ফ্ল্যাট ও একটি দোকানের তথ্য। এছাড়া ভবনটিকে সম্প্রদায়ের অভ্যন্তরীণ কর্মকাণ্ড চালানোর কাজেও ব্যবহার করেন গুরুমা রাকিব। কোনো সভা থাকলে ভবনের সামনে দেখা যায় দামি দামি গাড়ির ভিড়। ভালো ভালো গাড়ি আসে, দামি গাড়ি আসে এবং লোকও আহে, অনেক লোক আহে। রাখি আপার নামে কোনো ফ্ল্যাট নেই। আমি নিজে বাসা ভাড়া দিয়ে থাকতে কষ্ট হয় বিদায়
আমার বড় ভাই সৌদি থাকে, এই কারণে আমি কিছু টাকা দিয়ে বন্ধক নিয়েছিলাম। তো বন্ধকের কোনো ভিত্তি আছে? তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের গুরুমাদের সম্পদের বিষয়ে তদন্ত করার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যে গুরুমা বা এরকম যাদের বলছেন, তারা যে বিপুল বিত্ত বৈভব হয়েছে, সেইগুলো আপনার মানে অবৈধ সম্পদের মামলা করে সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করেই এদের কাজে ব্যবহার করা যায়। কালক্ষেপণ না করে দ্রুতই এসব সম্পদ অর্জনের প্রকৃত উৎস সন্ধানের পাশাপাশি গুরুমাদের বেপরোয়া আচরণের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বর্তমানে হিজড়া জনগোষ্ঠীর মানুষ প্রায় 15 লাখ। কর্মসংস্থান না থাকায় এদের বেশিরভাগই চলছেন দোকানপাট, রাস্তায় সাধারণের অর্থ সাহায্য নিয়ে বা ভিক্ষাবৃত্তি করে। বিশ্লেষকেরা বলছেন অতি দারিদ্র্যের তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। তাদের কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতকে বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনার কথা জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। রাজশাহীর বিথি আর জুলি একসময় কাজ করলেও বর্তমানে কর্মহীন, তাই বাধ্য হয়ে অন্যের কাছে হাত পেতেই চলছে দিন। কর্মহীন অনেক তৃতীয় লিঙ্গের মানুষকে দেখা যায় বিভিন্ন দোকানে এবং রাস্তায় অর্থ সাহায্য চাইতে। হিজড়া হিসাবে পরিচিতি পেয়েছি, এই কারণে কাজ করতে মানুষ বা অফিস আদালতে তাদের দিতে দ্বিধা। কিছুদিন জব করার পরে এই দোকানদাররাই আমাদেরকে নিজে থেকে বলছে তোমার কারণে আমাদের কাস্টমার কমে যাচ্ছে, তুমি আমাদের এখানে না আসলেই ভালো হয়। হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের তথ্য মতে দেশে বর্তমানে হিজড়ার সংখ্যা প্রায় 15 লাখ। 2007 সালে এই সংখ্যা ছিল 10 লাখ। এর মধ্যে রাজধানীতেই আছেন 2 লাখ। এদের 10,000ই ভাসমান। দেশের বিভিন্ন জায়গায় কিছু হিজড়া কাজের সুযোগ পেলেও সেই সংখ্যা খুবই কম। এই সঠিক হিসাবও নেই কোনো সংস্থার কাছে। বিশ্লেষকরা বলছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে সবচেয়ে পিছিয়ে রয়েছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তাদের বাসস্থান ও কাজের সুযোগ নিশ্চিত করা জরুরি। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যে সমস্ত বেসরকারি খাত নিয়োজন করবেন, তাদের জন্য আলাদাভাবে ফিসক্যাল ইনসেন্টিভ বা রাজস্ব সুবিধা দেওয়া, সেটা বিভিন্নভাবে হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলছেন সুযোগ পেলে তৃতীয় লিঙ্গের মানুষেরাও সহজে শ্রমবাজারে অবদান রাখতে পারেন। কিভাবে তাদের কর্মসংস্থান হয় তা নিয়ে ভাবছে সরকার। এজন্য বেসরকারি খাতকে প্রণোদনার মাধ্যমে তাদের কাজের সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। তাদের যথেষ্ট পটেনশিয়ালিটি আছে কন্ট্রিবিউট করার জন্য, শ্রম বাজারে বলি বা এমনি যে কোনো সেক্টরে বলি, বিভিন্নভাবে যার যেখানে সুযোগ আছে আমরা এই তৃতীয় লিঙ্গকে সাপোর্ট করতে পারি। হিজড়াদের জীবনমান উন্নয়নে বিনা বেতনে তাদের শিক্ষার সুযোগ দেওয়ারও তাগিদ দেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে অবাধ স্বচ্ছ নির্বাচনের দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টায় নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দলটি। এদিকে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া ততই উত্তপ্ত হচ্ছে। এরই মধ্যে রাজ্যের বেশ কয়েক জায়গায় দুই প্রতিপক্ষ তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অনেক এলাকায় উদ্ধার হয়েছে তাজা বোমা। প্রার্থীদের উপরে হামলার অভিযোগও মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই এবার আগে স্বতঃপ্রণোদিতভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? এই মুহূর্তে প্রশাসন যেহেতু সরাসরি নির্বাচন কমিশনের পরিচালনায়, সুতরাং রাজ্য বা কেন্দ্র যে সরকারি থাকছে এখানে তারা কিন্তু সমস্ত বলটা কমিশনের ঘাড়ে ঠেলছে এবং কমিশন এ ব্যাপারে তারা নির্দিষ্টভাবে ব্যবস্থা নেওয়া হবে, নির্দিষ্ট অভিযোগ পেলে সে কথাটাই বলছে। কিন্তু লক্ষণীয় যেটা সবার নজর যেখানে, অর্থাৎ নন্দীগ্রাম এলাকা, সেখানেই সবথেকে বেশি রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে এবং সেই জেলায় একাধিক সংঘর্ষ, বোমাবাজি, প্রার্থী আক্রান্ত হওয়া, প্রার্থীর গাড়ি ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটেছে। এবং এর বাইরে কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল থেকে কিন্তু আভ্যন্তরীণ সংঘর্ষ, অর্থাৎ গতকালকে পশ্চিমবাংলায় বিজেপির সমস্ত
প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে এবং প্রার্থী তালিকা ঘোষণার পর নিজেরাই নিজেদের অফিস জেলে জ্বালিয়ে দিয়ে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে এবং গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিজেপি কর্মীরা। এই সব ঘটনার মাঝখানে কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে রাজ্যে 2000 সালের পর থেকে যে রাজনৈতিক সংঘর্ষের বাতাবরণ শুরু হয়েছিল, এবার অনেকেই আশা করেছিলেন সেই অসংখ্যটা আরও বেশি হবে এবং সেই ছবিটাই বাস্তবে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ছেন যুযুধান রাজনৈতিক দলের কর্মীরা এবং সব ক্ষেত্রেই কিন্তু একাধিক ব্যক্তি আহত হচ্ছেন, বোমাবাজি গুলির ঘটনাও ঘটছে এবং এর মধ্যেই নির্বাচন কমিশন পরবর্তী কি পদক্ষেপ নিচ্ছে তার দিকেই কিন্তু তাকিয়ে আছেন সকলে, কারণ হাতে আর মাত্র প্রায় 7টা দিন, তারপর রাজ্যে প্রথম দফার নির্বাচন কিন্তু শুরু হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে নির্বাচনের কমিশন কি আসল পদক্ষেপ নেন, যে ঠিক আসলে কোন পরিস্থিতিতে দিল্লিতে নির্বাচন কমিশন গেছে, নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস যে আজকে গিয়েছে, এটা আসলে কি ধরনের পরিস্থিতিতে পড়ে তারা এখানে গেল? দেখুন, শাসক দল নির্বাচন কমিশনের কাছে সুরক্ষার জন্য যাচ্ছে, বিষয়টি যথেষ্টই উদ্বেগের, কারণ তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসক দল, তাদের হাতে যথেষ্টই কর্মী আছে, তাদের হাতে যথেষ্টই পেশি শক্তি আছে, সবকিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু উদ্বিগ্ন। কারণ মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এগরাই বলেছেন যে তিনি নির্বাচনে যেটা আশঙ্কা করছেন যে বুথ দখল করতে পারে বহিরাগত গুন্ডারা এবং সেখানে ইভিএম কারচুপির ঘটনা ঘটে থাকতে পারে এবং এমনকি কোথাও যদি শাসক তৃণমূল বা অন্য দলের কোনো প্রার্থী যেতে তাকে কয়েক কোটি টাকা দিয়ে বিজেপি কিনে নেবে, এমন কথাও তাদের শোনা যাচ্ছে। অর্থাৎ সব মিলে জনমতকে উপেক্ষা করার একটা প্রবণতা কিন্তু পরিষ্কার হয়ে আসছে। সেখানে দাঁড়িয়ে নিরপেক্ষ এবং একটা স্বচ্ছ প্রশাসনের কথা চাইছেন সকলেই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শাসক হয়েও তাদের দল থেকে যে পরিমাণ কর্মী এবং নেতা বিজেপিতে চলে গেছেন, সরাসরি সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে গদিতে টিকে থাকতে গেলে এই মুহূর্তে দরকার স্বচ্ছ নির্বাচন এবং তারা আশাবাদী এবং যদি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে স্বচ্ছ ব্যবস্থা নেয় তাহলে তারা হয়তো আবার ক্ষমতায় ফিরতে পারেন এবং সে চেষ্টাতেই তারা কমিশনের দ্বারস্থ পুনরায় হয়েছেন। কলকাতা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী জয়দীপ সরকার। পার্শ্ব প্রতিক্রিয়ায় শঙ্কায় কিছুদিন স্থগিত থাকার পর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রয়োগ ফের চালু করতে যাচ্ছে ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও স্পেন। স্থানীয় সময় শুক্রবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর বলে ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। ইএমএ বলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগের সঙ্গে রক্ত জমাট বাঁধার উচ্চ ঝুঁকির কোনো সম্পর্ক নেই। ইউরোপের দেশগুলো এখন অ্যাস্ট্রাজেনেকার এই টিকার প্রয়োগ ফের শুরু করবে কিনা সে বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘোষণার পর ইতালি জানিয়েছে আজ থেকে আবার ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হবে। এদিকে করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা 27 লাখ ছাড়িয়ে গেছে। একদিনে 10,400 মানুষের মৃত্যু নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 27,04,000-এর বেশি। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 5.5 লাখ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্ত 12,24,00,000-এর বেশি। ব্রাজিলে গত 24 ঘন্টায় 26 মৃত্যুর রেকর্ড হয়েছে, নতুন আক্রান্ত 87,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1600 প্রাণহানি হয়েছে, নতুন রোগী মিলেছে 61,000। বিস্তার নিয়ন্ত্রণ না আসলে নিষেধাজ্ঞা শিথিল করছে কেন্টাকি রাজ্য। এদিকে কানাডা ও মেক্সিকোকে 40 লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাঠাবে যুক্তরাষ্ট্র। তৃতীয় দফা সংক্রমণ রুখতে শুক্রবার রাত থেকে ফ্রান্সের 16 রাজ্যে জারি হচ্ছে নতুন বিধিনিষেধ। নিউজিল্যান্ডে পা রাখা 26 দিন পর শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষের মাটিতে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ। কাল ভোর 4টায় ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। 20 জনের স্কোয়াড থেকে একাদশ বেছে নেওয়া কঠিন, তবে 3 পেসার নিয়ে মাঠে নামা নিষেধ। 2 অধিনায়কই আশাবাদী জয় দিয়ে সিরিজ শুরুর ব্যাপারে। 2019-এর ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির সফরে এই ডানেডিনেই শেষ ওয়ানডে খেলে বাংলাদেশ, আর সেখান থেকেই শুরু হচ্ছে 2021-এর সিরিজ। এমন এক কন্ডিশনে খেলা যেখানে ভারত অস্ট্রেলিয়ার মতো দলও খাবি খায়, ফলে নিউজিল্যান্ডের মাটিতে এখনও যে টাইগারদের কোনো জয় নেই সেটা খুব বেশি বিস্ময়ের নয়। এবার যখন প্রথম জয়ের আশায় মাঠে নামা, তখন আবার টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান অনুপস্থিত। তবে উল্টো পিঠে স্বাগতিকরাও যে খেলছে উইলিয়ামসন টেইলরকে ছাড়া। লিটন সৌম্য শান্তদের তারুণ্যে ভর করে তাই প্রথম জয়ের আশায় অধিনায়ক তামিম। নিউজিল্যান্ডে আমাদের জয়ের রেকর্ড নেই, এবার জিততে মুখিয়ে আছি। তরুণদের আধিক্য রয়েছে দলে, দারুণ ক্রিকেট খেলে আমরা আসর শুরু করতে চাই।
জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। অভিজ্ঞদের অবর্তমানে তরুণদের ব্যাটিংয়ের দায়িত্ব নিতে হবে। অনেকদিন পর বাংলাদেশের বিপক্ষে খেলব, লড়াইটা চ্যালেঞ্জিং হবে। হাসান মাহমুদ, শরীফুল, রুবেল, তাসকিন সহ একঝাঁক পেসার বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের। একাদশে 3 পেসার খেলা নিশ্চিত। এবার আমাদের পেস বিভাগ দুর্দান্ত, সবাই সেরাটা উজাড় করে দিতে প্রত্যয়ী। পরিকল্পনা মাফিক খেলতে পারলে নিজেদের দিনে যে কোনো দলকে হারানো সম্ভব। এদিকে দলীয় লক্ষ্যের আড়ালে অন্যরকম রোমাঞ্চ টম লেথামের। নিজের 100তম ওডিআই খেলার দিনে তিনিই আছেন দলের নেতৃত্বে। সত্যি বিশেষ কিছু আমার জন্য। অধিনায়ক হিসেবে মাইল ফলক ছোঁব ভাবতে দারুণ লাগছে। নিউজিল্যান্ডের জার্সিতে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই আমি। নিউজিল্যান্ডের মাটিতে 13 ওয়ানডে খেলে একটিও জয় নেই তামিমদের। অনেক তো হলো, এবার না হয় পরিসংখ্যানে আসুক পরিবর্তন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2023 সালের মধ্যে পূর্বাঞ্চলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলার উপযোগী করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের অক্টোবরে অবকাঠামোগত কাজ শুরুর লক্ষ্য বিসিবির। আন্তর্জাতিক দরপত্রে কয়েকটা প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও তাদের মধ্য থেকে সেরা পরামর্শক প্রতিষ্ঠানকে এপ্রিলে বেছে নেবে বিসিবি। স্বপ্নটা দেখা অনেক আগে, কিন্তু বাস্তবায়নে হয়েছে দেরি। করোনা কেড়ে নিয়েছে প্রায় 1টা বছর। অবশেষে পূর্বাঞ্চল শেখ হাসিনা স্টেডিয়ামের কাজে গতি এসেছে। বিশাল স্থাপনা নির্মাণে অভিজ্ঞতা না থাকায় কনসালটেন্ট নিয়োগে তড়িঘড়ি করছে না বিসিবি। আগামী মাসেই স্টেডিয়ামের রূপরেখা ঠিক হবে, তারপর অক্টোবরে অবকাঠামো নির্মাণে হাত দেবে বিসিবি। টপ 4 অডিট, গ্লোবাল অডিট কোম্পানিরা করে এগুলা, তাদেরকে আমরা নিয়োগ দিতে যাচ্ছি। এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তাহলে আমরা পরবর্তী পর্যায়ে, আপনারা জানেন যে ইউআইয়ের একটা কোয়ালিফিকেশন পর্যায়ে আর একটা হচ্ছে প্রপোজাল পর্যায়ে, আরএফপি। এখন আমরা আরএফপির প্রক্রিয়ায় যাব, যেটা আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম দিকে আরএফপিটা আমরা দিতে পারব। বিশ্বের অন্যতম ক্রিকেট ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আছে রেস্টুরেন্ট সহ সুপরিসর হল। কনসার্ট আয়োজনের জন্য আছে সর্বোচ্চ সুবিধা। শেখ হাসিনা স্টেডিয়ামকেও সে ধরনের কাঠামো দিতে চায় বিসিবি। নিজস্ব এই ক্রিকেট কমপ্লেক্স থেকে আয়ের সব সুযোগ রাখছে বোর্ড। এটার মধ্যে কনফারেন্স কমপ্লেক্স থাকতে পারে, ক্রিকেটার্স ক্লাব থাকতে পারে, আর্কাইভাল সেন্টার হবে, এবং ক্রিকেটের জন্য যেগুলো ড্রেসিং রুম বা মিডিয়া সেন্টার, এগুলো তো স্বভাবতই থাকার কথা। তবে এটাকে মেনটেন করার জন্য কিছু রেভিনিউ আর্নিং অপশনগুলো আমরা এই স্টেডিয়ামে রাখব। প্রথম ও দ্বিতীয় বিভাগের খেলা চালুতে তৈরি হয়েছে 2টি উইকেট, কিন্তু করোনার কারণে পিছিয়ে গেছে ডেডলাইন। আগামী মৌসুমে খেলা শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।